ক্লাস 10 এর আগে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি পড়াবো, সেটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, বা ইংরেজিতে বলা হয় ইলেকট্রোলাইসিস। ইলেকট্রো মানে কি? ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ, আর লাইসিস লাইসিস মানে হচ্ছে কি বিয়োজন, বিশ্লেষণ, ভাঙা। ঠিক আছে, আসলে তড়িৎ বিশ্লেষণ বলতে বোঝাবে যে কি বলবো, তড়িৎ প্রয়োগ করে তড়িৎ প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো আমরা এখানে কি ধরনের তড়িৎ ব্যবহার করবো? ডিসি কারেন্ট মানে সমপ্রবাহ। কারেন্ট দু ধরনের হয়, একটা ডিসি কারেন্ট বা সমপ্রবাহ বা একনদী প্রবাহ বলা হয়, আর একটা কি এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, এই কারেন্ট আমরা ব্যবহার করলে হবে না। এসি কারেন্ট কোনটা? যেটা আমাদের বাড়িতে আসে কারেন্ট, সেই কারেন্ট হচ্ছে এসি কারেন্ট। সেই কারেন্ট ব্যবহার করলে তড়িৎ বিশ্লেষণ হবে না, আমাদের ব্যবহার করতে হবে ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট কি হবে আমরা? ব্যাটারি থেকে পাবো। ব্যাটারি থেকে যে আমরা কারেন্ট পাই সেটা হচ্ছে ডিসি কারেন্ট। এই ব্যাটারি কারেন্ট বা ডিসি কারেন্ট ব্যবহার করে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারবো। পরীক্ষার সময় কোশ্চেন আসে যে তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তড়িৎ প্রবাহ আমাদের ব্যবহার করতে হয়? অ্যান্সার হবে কি ডিসি কারেন্ট বা সমপ্রবাহ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো তড়িৎ বিশ্লেষণের ডিটেলসে যাওয়ার আগে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি সেটা জানতে হবে। ঠিক আছে, তাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্বন্ধে আমরা জানবো। দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে এক ধরনের যৌগিক পদার্থ যেগুলো গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয়, এবং আয়নিত হওয়ার ফলে তারা কি হয় তড়িৎ পরিবহন করতে পারে। এবং তড়িৎ বিশ্লেষণের সময় কি হয়, এই সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কি হয়, রাসায়নিক পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? যে সমস্ত যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ কিন্তু নয়, যে সমস্ত যৌগিক পদার্থ গলিত অবস্থায়, গলিত অবস্থা মানে কি তাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা হবে, বা জলে দ্রবীভূত অবস্থায়। জলে দ্রবীভূত মানে কি? জলের মধ্যে বেশিরভাগ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হয়, দ্রবীভূত হয়ে যায়, ভুলে যায়। সেই অবস্থায় বলা আছে কি হয়, জলে দ্রবীভূত অবস্থায় কি হয়ে যায়, আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ পরিবহন করে, এবং এই তড়িৎ পরিবহন করার ফলে কি হয়, রাসায়নিক পরিবর্তন হয়, এবং তড়িৎ পরিবহন করার ফলে কি হয়, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদের বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
যৌগিক পদার্থ, অবশ্যই যৌগিক পদার্থ হতে হবে, মৌলিক পদার্থ সাধারণত তড়িৎ পদার্থ হয় না। গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহন করার ফলে কি হয়, রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে কি হয়, রাসায়নিক পরিবর্তন ঘটে। যেমন ধরো NaCl, খাদ্য লবণ, প্রত্যেকে জানো। NaCl থেকে তুমি যখন তাপ দিয়ে গলিয়ে দেবে, সেটা হচ্ছে গলিত অবস্থা, বা তুমি জলের মধ্যে NaCl কে দিয়ে দেবে, তখন কি হয়ে যাবে, তারা আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে, আয়নে ভেঙে যাবে। Na প্লাস আয়ন তৈরি করবে, প্লাস Cl মাইনাস আয়নে বলতে হবে, ঠিক আছে, আয়ন তৈরি করে। এই আয়নগুলোকে এই যখন গলিত অবস্থা যখন এটা হবে, এই আয়নগুলোকে যখন তড়িৎ বিশ্লেষণ ঘটানো হবে, তড়িৎ চালনা করা হবে এর মধ্যে দিয়ে, তখন কি হবে, এদের রাসায়নিক পরিবর্তন হবে। অর্থাৎ কি, এদের কি উৎপন্ন করবে, Na তৈরি করবে আর Cl2 গ্যাস তৈরি করবে। রাসায়নিক পরিবর্তন কেন বলছে, কারণ কি ছিল, NaCl খাদ্য লবণ ছিল, তড়িৎ বিশ্লেষণের পর তৈরি হচ্ছে কি, সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস, সম্পূর্ণ দুটো আলাদা পদার্থ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এখান থেকে সহজে আবার NaCl এ রূপান্তর করা যায় না, তাই যে বলা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কোনগুলো, ভৌত পরিবর্তন মানে হচ্ছে কোনটা লোহার দণ্ডকে ধাতব দণ্ডকে উত্তপ্ত করলে উত্তপ্ত হয়ে গেল, ঠিক আছে, আবার ঠান্ডা করলে কি হবে, আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে, মানে সহজেই আগের অবস্থায় ফিরে চলে আসতে পারে, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন মানে কি, না পরিবর্তনের পর যেটা উৎপন্ন হয় সেটা থেকে আবার পুনরায় আগের অবস্থায় সহজে ফিরে আনা যায় না, ঠিক আছে। ছিল এখানে ছিল কি NaCl, যে তড়িৎ বিশ্লেষণের পর হলো কি সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস, এটা রাসায়নিক পরিবর্তন। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো পরীক্ষার সময় আসে, অনেক সময় সংজ্ঞা চাই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে এবং উদাহরণ দাও, এটা উদাহরণটা বলে দিতে হবে। NaCl আছে, অনেক আছে, উদাহরণ আসছি পরে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সাধারণত দু ধরনের হয়, একটা কি, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। একটা কি তীব্র, স্ট্রং ইলেকট্রোলাইট, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো, যেগুলো গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় কি হয়, সম্পূর্ণরূপে বিলীত হয়ে আয়ন তৈরি করে, ঠিক আছে। যেমন ধরো একটা NaCl, খাদ্য লবণ। NaCl যেমন জলে দেবে, ঠিক যতটা NaCl দেবে ঠিক ততটাই কি হবে, পুরোপুরি হবে NaCl টা বিলীত হয়ে কি উৎপন্ন করবে, Na প্লাস আর Cl মাইনাস উৎপন্ন করবে, ঠিক আছে। এটা সম্পূর্ণরূপে আয়নিত হয়, সম্পূর্ণরূপে আয়নিত হয়, তাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হচ্ছে। যেমন ধর আরো আছে KCl, CuSO4, এগুলো সব হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আরো উদাহরণ আছে, যেমন ধরো স্ট্রং অ্যাসিড, যেগুলো স্ট্রং অ্যাসিড মানে তীব্র যেগুলো অ্যাসিড, তীব্র অ্যাসিড যেগুলো, যেমন ধরো HCl, ঠিক আছে, H2SO4, HNO3, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো কি হয়, যখন জলে দেবে কি হবে, বা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে, ঠিক আছে। HCl থেকে উৎপন্ন করে H প্লাস Cl মাইনাস উৎপন্ন করে, ঠিক আছে। H2SO4 কি হয়, দুটো H প্লাস উৎপন্ন করে, আর SO4 2 মাইনাস উৎপন্ন করে। এই জন্য কি করে, H প্লাস NO3 মাইনাস উৎপন্ন করে, ঠিক আছে। এরা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, তাই এগুলো আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র অ্যাসিড যেমন হয়, তীব্র বেস বা তীব্র ক্ষার যেগুলো আছে, তীব্র ক্ষার যেগুলো আছে সেগুলো হচ্ছে কি স্ট্রং ইলেকট্রোলাইট বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি হয়, Na প্লাস আর OH মাইনাস হিসাবে বিলীত হয়। তারপর হচ্ছে KOH, ঠিক আছে, K প্লাস OH মাইনাস উৎপন্ন হয়, ঠিক আছে। এগুলো সব হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। এরপর আমরা আসবো কোনটা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আরেক ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু মানে কি,
তারা সম্পূর্ণরূপে আয়নিত হয় না, মানে আংশিক রূপে আয়নিত হয়। যখন জলে দেবে কি হবে, তারা আংশিক আয়নিত হবে, বেশিরভাগ নাকি অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। মৃদু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে আংশিক আয়নিত হয়, আংশিক বিয়োজিত হয়। আংশিক বিয়োজিত হয়ে আয়নিত হয়। সম্পূর্ণরূপে হয় না, তাই বলা হচ্ছে মৃদু। ঠিক আছে, যেমন বেশিরভাগ তোমার হচ্ছে কি যেগুলো জৈব অ্যাসিড যেগুলো আছে H3COH, এটা হচ্ছে কি অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো কি হয় অল্প পরিমাণে হয়। H3CO এটা কি উৎপন্ন করে, COH টা কি উৎপন্ন করে, CH3CO মাইনাস H+। ঠিক আছে, এটা কি আংশিক আংশিক রূপে এটা হয়, সম্পূর্ণরূপে হয় না। ঠিক আছে, এখানে এই চিহ্নটা কি উপমুখী ছিল, উপমুখী ছিল। ঠিক আছে, রিভার্সিবল মানে এখান থেকে বিয়োজিত হয়ে এটা উৎপন্ন হচ্ছে, যে কিছুক্ষণ এটা চলার পর কি হচ্ছে, আবার এগুলো পরস্পর যুক্ত হয়ে আবার অ্যাসিডিক অ্যাসিড রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, তাহলে মৃদু অ্যাসিড মানে পুরোপুরি এটা থেকে যায় না। স্ট্রং ইলেকট্রোলাইট কি হয়, স্ট্রং ইলেকট্রোলাইট যেগুলো ছিল, যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দেখি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়। তাই আমরা একটাই আরো দেখাচ্ছিলাম, মানে এটা কি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাচ্ছে। সম্পূর্ণ যতটা HCl দিবে ঠিক ততটা তোমার হচ্ছে কি H+Cl হিসাবে বিয়োজিত হয়ে যায়। কিন্তু যেটা হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হয়, সেটা আংশিক হয়, কিছুটা বিয়োজিত হয়, তারপরে কি হয় আর বিয়োজিত হয় না, আবার উল্টো দিকে রিঅ্যাকশন করে, মানে এই দুটো যুক্ত হয়ে আবার এটা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর কতগুলো পদার্থ আছে যেগুলো হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, কোনো তড়িৎ পরিমাণ করতে পারে না, তড়িৎ বিশ্লেষণ ঘটায় না, সেগুলো হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনগুলো, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মানে যেগুলো জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় আয়ন তৈরি করতে পারে না। আয়ন তৈরি করতে না পারলে কি হবে, তা তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ ঘটাবে না, কারণ আয়নগুলি হচ্ছে কি তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ বিশ্লেষণ ঘটায়। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্য কোনগুলো, যেগুলো জলীয় দ্রবণে কি করে আয়ন তৈরি করতে পারে না, আয়নিত হয় না, আয়নিত হয় না। ঠিক আছে, যেমন ধরো পাতিত জল, ডিস্টিল ওয়াটার। ঠিক আছে, পাতিত জল কোনগুলো, পাতিত জলে তোমার শুধুমাত্র H2O ছাড়া অন্য কোনো রকম আয়ন থাকবে না, আর অন্য কোনো রকম পদার্থ থাকবে না। ঠিক আছে, পুরো বিশুদ্ধ জল, সেটা পাতিত জল। পাতিত জলে খুব সামান্য পরিমাণ জল আয়নিত হয়, খুব সামান্য পরিমাণে হচ্ছে কি জল আয়নিত হয়, খুবই অল্প পরিমাণে আয়ন উৎপন্ন করতে পারে, কিন্তু এই আয়নের পরিমাণটা এতই কম যে সেটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে গণ্য করতে পারি না। ঠিক আছে, এটা হচ্ছে পাতিত জল। আরো যেমন আছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ, যেমন ধরো কেরোসিন, ঠিক আছে, কেরোসিন, তারপর হচ্ছে গ্লিসারিন। ঠিক আছে, গ্লিসারিন এগুলো সব হচ্ছে কি তোমার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে এই হলো আমাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, পরীক্ষার সময় কিভাবে কোশ্চেন আসতে পারে, যে চারটি আমাদের উদাহরণ দিয়ে দিল, এদের মধ্যে কোনটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে পারে, অথবা বলতে পারে কোনটা তড়িৎ পরিবহন করতে পারে না, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, যেমন ধরো উদাহরণ দেখাচ্ছি আমাকে। আমাদের উদাহরণ দিয়ে দেওয়া হলো H4OH, HCl, পাতিত জল।
কোশ্চেন আসতে পারে চারটির মধ্যে কোনটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, NH4OH কি? NH4OH হচ্ছে কি একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এটা কি করে হয়? অ্যামোনিয়াকে যখন তুমি জলে দ্রবীভূত করবে তখন কি হবে? এটা হয়ে যাবে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। NH4 প্লাস আর কি উৎপন্ন করে? OH মাইনাস আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, OH মাইনাস আয়ন উৎপন্ন করে, খুব অল্প পরিমাণে তৈরি করতে পারে, কিন্তু আয়ন তৈরি করতে পারে। এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। KCl তো আগে বললাম, KCl আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। K প্লাস আর কি করে? Cl মাইনাস তৈরি করতে পারে। আয়ন তৈরি করতে পারে মানে কি? আয়ন হয় মানে কি? তারা তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ বিশ্লেষণ ঘটায়। HClটা কি? HClটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। H প্লাস আর Cl মাইনাস আয়ন তৈরি করে, সম্পূর্ণ আয়ন তৈরি করতে পারে। ঠিক আছে, তাই HClটা কি একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর পাতিত জল এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, আগে বললাম পাতিত জল কি? পাতিত জলে শুধুমাত্র H2O ছাড়া অন্য কোনো আয়ন থাকে না, বিশুদ্ধ জল। ঠিক আছে, H2O, এখানে H2O অল্প পরিমাণে আয়নিত হয়। ঠিক আছে, কিন্তু এত অল্প পরিমাণে আয়ন তৈরি করে যে সেটা তড়িৎ বিশ্লেষণ ঘটায় না। ঠিক আছে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরকম তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। আরো কোশ্চেন দিতে পারে যে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও, বা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও, এরকম আসতে পারে কোশ্চেন। তোমরা জানলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কঠিন NaCl, কঠিন NaCl কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কঠিন NaCl কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? NaCl কি একটা আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ কি হয়? ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর মধ্যে কি হয়? একটা তীব্র স্থিরকারী আকর্ষণ বল থাকে। তীব্র স্থিরকারী তীব্র স্থিরকারী আকর্ষণ বল দ্বারা ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কি হয়? পরস্পর খুব কাছে সংঘবদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে, সলিড অবস্থায়, কঠিন অবস্থায়। ঠিক আছে, এই কঠিন অবস্থায় আয়নগুলো কি ফ্রি থাকে না, মুক্ত থাকে না, যে তারা তড়িৎটাকে বয়ে নিয়ে যাবে, পরিবহন করবে। ঠিক আছে, যখন তোমরা একে হিট দেবে, তাপ দেবে, কি হয়ে যায়? এই যে আকর্ষণ বলটা সেটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে? এই আয়নগুলো সেপারেট হয়ে যাবে। সেপারেট হলে কি হয়ে যাবে? তারা ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে গেলে তারা তড়িৎ পরিবহন করার পক্ষে উপযুক্ত হয়ে যাবে। বা তুমি এখানে জল দিলে কি হবে? জলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই জল কি করে? এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটাকে উইক করে দেয়, দুর্বল করে দেয়। ঠিক আছে, এই জন্য কি হয়? তারা আয়নগুলো ফ্রি হয়ে যায়। জলে যখন দেবে NaClকে, ওই জল কি করবে? এই আকর্ষণ বলটাকে দুর্বল করে দেবে, দিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে সেপারেট করে দেবে। যে সেপারেট করে দেবে কি হবে? এই আয়নগুলো কি হয়ে যাবে? তড়িৎ পরিবহন করার পক্ষে উপযুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কঠিন NaCl এর ক্ষেত্রে কি হয়? ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কি হয়? পরস্পর তীব্র স্থিরকারী আকর্ষণ বলের জন্য অত্যন্ত সংঘবদ্ধ অবস্থায় থাকে, কাছাকাছি অবস্থায় থাকে, তারা কিন্তু মুক্ত অবস্থায় থাকে না, তাই তারা তড়িৎ পরিবহনের পক্ষে অনুপযুক্ত। ঠিক আছে, যখনই তাদেরকে কি করা হবে? গলিত করে দেওয়া হবে তাপ দিয়ে, তখন কি হবে? হিট দিয়ে কি করবে? হিট কি করবে? এই আকর্ষণ বলটাকে দুর্বল করে দেবে এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে সেপারেট করে দেবে। বা জলের মধ্যে দিলে কি করবে? জল কি করবে? এই আকর্ষণ বলটাকে দুর্বল করে দেবে, দিয়ে কি হবে? ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো সেপারেট হয়ে যাবে। যেই সেপারেট হয়ে যাবে কি হবে? আয়নগুলো ফ্রি হয়ে গেল। ফ্রি হয়ে গেলে তারা কি করবে? তারা তড়িৎ চালনা করে কি হবে? তড়িৎটাকে বয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবসময় বলতে হবে কঠিন NaCl তারা তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, তাই এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। একমাত্র গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করতে সক্ষম। ঠিক আছে, এই গেল আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্বন্ধে গেল। এখানে তোমাদের একটা পার্থক্য তোমাদের সামনে আসে, ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
তো দেখতে পেলে কি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে, এরা একটা কন্ডাক্টর বা পরিবাহী। আবার ধাতুও কি করে, তারাও তড়িৎ পরিবহন করে, তামার তার তড়িৎ পরিবহন করতে পারে। এদের মধ্যে বেসিক কি পার্থক্য আছে? ধাতব পরিবাহী আর একটা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এদের মধ্যে পার্থক্য কি? দুজনে তড়িৎ পরিবহন করতে পারে, এরা আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করে, এরা তড়িৎ পরিবহন করে তামার তার। যেমন ধরেন তামার তার, এটি যেমন ধরো NaCl খাদ্য লবণ। ঠিক আছে, এদের মধ্যে বেসিক কি পার্থক্য আছে? এক নম্বর পার্থক্য দেখো, ধাতব তামার তার, ধাতব পরিবাহী কি হয়, কঠিন অবস্থায় তার তড়িৎ পরিবহন করে। এরা কি করে, কঠিন অবস্থায়। কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। NaCl কি করে, গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়। এরা কি গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়। জলে দ্রবীভূত অবস্থায় কি করে, তারা তড়িৎ পরিবহন করতে পারে। 2 নম্বর কি, ধাতব পরিবাহী যখন তড়িৎ পরিবহন করার পর তাদের হচ্ছে কি শুধুমাত্র ভৌত পরিবর্তন হয়। তখন তামার তারের মধ্যে তড়িৎ চালনা করা হয় যে তামার তারটা একটু গরম হয়ে যায়, বা তড়িৎ চালনা বন্ধ করে দিতে হয়ে যাবে, আবার সে আগের অবস্থায় ফিরে চলে আসবে। তার মানে কি হলো, শুধুমাত্র ভৌত পরিবর্তন হয়। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কি হয়, রাসায়নিক পরিবর্তন হয়। যেমন ধরো NaCl, এটাকে তড়িৎ NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ চালনা করবে, কি হবে, সোডিয়াম ধাতু উৎপন্ন হবে আর ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। ছিল কি NaCl ছিল, হয়ে গেল কি সোডিয়াম আর ক্লোরিন গ্যাস। তো সম্পূর্ণ রাসায়নিক পরিবর্তন হচ্ছে এখানে। তাহলে এখানে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কি হয়, রাসায়নিক পরিবর্তন হয়। ঠিক আছে, 3 নম্বর কি, ধাতব পরিবাহীর ক্ষেত্রে কারা তড়িৎ পরিবহন করে, ইলেকট্রন। কারণ ধাতুর মধ্যে কি থাকে, প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে। এই ফ্রি ইলেকট্রন গুলো কি হয়, তড়িৎ পরিবহন করে। তাহলে এখানে ইলেকট্রন গুলো হচ্ছে কি তড়িৎ পরিবহন করে। ধাতুর মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনকে তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কারা করে, আয়ন গুলো করে। আয়ন, ক্যাটায়ন আয়নগুলো, আয়ন তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, 4 নম্বর কি, হচ্ছে তুমি ধাতব পরিবাহীগুলোকে যদি উত্তপ্ত করো, উষ্ণতা বৃদ্ধি করো, তাহলে কি হবে, তার পরিবাহীটা কমে যাবে। কারণ কি, ধাতব পরিবাহীতে যখন তুমি উষ্ণতা বৃদ্ধি করবে, তাহলে কি হবে, তার রোধ বেড়ে যাবে। আর রোধ বেড়ে যাওয়া মানে কি, তার কন্ডাক্টিভিটিটা কমে যাবে, তড়িৎ পরিবহন করার ক্ষমতা কমে যাবে। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি করলে কি হয়, উষ্ণতা বৃদ্ধিতে কি হয়, ধাতব পরিবাহী কি হয়, পরিবাহিতা কমে যায়। কারণ কি, রোধ বেড়ে যায়। বৃদ্ধিতে রোধ বাড়ার জন্য কি হয়ে যায়,
রোধ বাড়ার জন্য পরিবাহিতা কমে। ঠিক আছে, মানে ধাতব পরিবাহী যত হিট করবে কি হবে, তার রোধ বেড়ে যাবে, রোধ বেড়ে গেলে কি হবে, তার পরিবাহিতা কমে যাবে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয়, এর উষ্ণতার বৃদ্ধিতে কি হয়, তড়িৎ পরিমাণ ক্ষমতা বেড়ে যায়। দেখো যেগুলো স্ট্রং ইলেকট্রোলাইট সেগুলো সম্পূর্ণ আয়নিত হয়ে যায়, কিন্তু যেগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেগুলো আংশিকভাবে আয়নিত হয়, আংশিকভাবে বিয়োজিত হয়, সেগুলোর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে কি হয়, আরো বেশি পরিমাণে আয়ন তৈরি করে, আরো বিশ্বসনীয়তা বেড়ে যায়। মানে বিভাজনটা যেমন ধরো এখানে CH3COOH, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটাকে তুমি হিট করবে কি হবে, আরো বেশি পরিমাণে কি আয়ন তৈরি করবে, অ্যাসিডিক আয়ন তৈরি করবে। ঠিক আছে, যেগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেগুলোর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে কি হয়, আয়নের পরিমাণটা বৃদ্ধি পায়, কারণ কি এটা আরো বেশি পরিমাণে ভাঙতে শুরু করে। ঠিক আছে, তাহলে আয়নের পরিমাণ বেড়ে গেলে কি হবে, তড়িৎ প্রবাহের ক্ষমতাটাও বেড়ে যায়, তারপরে কি হয়, তার পরিবাহিতা বেড়ে যায়। তাহলে কি হয়ে যায়, এর পরিবাহিতা উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহিতা বাড়ে। ঠিক আছে, এই গেল আমাদের ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বেশি পার্থক্য। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হয়, ঠিক আছে, এতক্ষণ বললাম কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিভিন্ন প্রকার, ঠিক আছে, এবং তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো কোনগুলো নয় সেটা জানলাম। এরপর হচ্ছে কি আমরা আসবো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয়, দেখো তড়িৎ বিশ্লেষণ করার জন্য একটা আমাদের এরকম পাত্র নিতে হয়। এই পাত্রের মধ্যে আমরা কি নিলাম, NaCl নিলাম, খাদ্য লবণ নিলাম। অ্যাকচুয়ালি আমরা কি করবো, NaCl এর তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এবার আমরা কি করলাম, এখানে হিট করলাম, হিট করলাম, এখানে হিট করলে কি হবে, NaCl-টা গলে যাবে, গলিত হয়ে যাবে, গলিত শেষ আসবে, গলিত হয়ে গেল। গলিত হলে কি হয়, NaCl-টা ভেঙে যায়, Na+ আর Cl- ভেঙে যায়। ঠিক আছে, এবার আমরা কি করবো, এই পাত্রের মধ্যে দুটো আমরা পাত দেব, এই দুটো পাতকে আমরা কি করি, আংশিক নিমজ্জিত করি। ঠিক আছে, এই দুটো পাতকে বলা হয় তড়িৎ দাব। ঠিক আছে, এই দুটো পাতকে বলা হয় কি তড়িৎ দাব বা ইলেকট্রোডস। ঠিক আছে, ইলেকট্রোড, ইলেকট্রো রড। ঠিক আছে, রড মানে পাতগুলো বলছে, তো তড়িৎদ্বার, এটা তড়িৎদ্বার বলা হয়। ঠিক আছে, এই দুটো তড়িৎদ্বারের সঙ্গে কি করা হয়, একটা ব্যাটারির সঙ্গে কানেকশন করা হয়, ব্যাটারির সঙ্গে কানেকশন করা হয়, এটা পজিটিভ দিক আর নেগেটিভ দিক। ঠিক আছে, এই দুটো তড়িৎদ্বার, যে তড়িৎদ্বারটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় সেটাকে বলা হচ্ছে কি অ্যানোড। আর যেটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করলে এটাকে বলা হচ্ছে কি ক্যাথোড। ঠিক আছে, এই তড়িৎদ্বার সম্বন্ধে বলি, তড়িৎদ্বার সাধারণত দুই প্রকারের হয়, একটা সক্রিয় তড়িৎদ্বার আর একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার। সক্রিয় তড়িৎদ্বার কোনগুলো, সক্রিয় তড়িৎদ্বার হচ্ছে কি যেগুলো তড়িৎ বিশ্লেষণ করার পর কি হয়, তাদের
পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। পরবর্তীতে জানতে পারবে যখন তড়িৎ লেপন যখন পড়াবো তখন তোমরা দেখতে হবে এখানে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যানোডগুলো কি হয়ে যায় আর ক্যাথোডগুলো কত মোটা হয়, ঠিক আছে। অর্থাৎ পরিবর্তন হচ্ছে, তড়িৎদ্বারগুলো পরিবর্তন হচ্ছে, তাই হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। আবার কিছু কিছু ক্ষেত্রে কি তড়িৎদ্বার ব্যবহার করা হয় যেগুলো কোনো পরিবর্তন হয় না, যা আছে সেখানে থাকে, সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার। তো তড়িৎদ্বার হিসেবে আমরা ধাতব পাত হিসেবে ব্যবহার করতে পারি, যেমন প্লাটিনাম, হ্যাঁ, নিকেল হিসেবে ব্যবহার করতে পারি। তারপর তোমার হচ্ছে কি আবার গ্যাস গ্রাফাইট হিসেবে ব্যবহার করতে পারি। গ্রাফাইট একমাত্র অধাতব হিসেবে কি হয়, গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে একমাত্র অধাতব পদার্থ, অধাতব পদার্থ কার্বন। ঠিক আছে, গ্রাফাইট তড়িৎ পরিবহনে সক্ষম, ঠিক আছে। তাই গ্রাফাইটকে আমরা ব্যবহার করতে পারি এখানে তড়িৎদ্বার হিসাবে। তো এবার দেখো ক্যাথোড তাহলে কি হচ্ছে, ক্যাথোড হচ্ছে কি যেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা থাকে সেটা হচ্ছে ক্যাথোড, যেটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা থাকে সেটা হচ্ছে কি অ্যানোড। যেহেতু এটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা আছে তাই এখানে পজিটিভ আধানের আধিক্য থাকে, আর যেহেতু নেগেটিভ প্রান্তে যুক্ত করা যায় এখানে প্রচুর নেগেটিভ আধানের আধিক্য আছে, ঠিক আছে। এরপর দেখো দ্রবণের মধ্যে কি কি আছে, এনে সোডিয়াম আয়ন আছে, সোডিয়াম ক্যাটায়ন আছে, আর ক্লোরাইড আয়ন আছে, Cl মাইনাস। যখন তুমি ব্যাটারি পরিচালনা করবে, ব্যাটারি সংযোগ করবে, তাহলে এখানে প্রচুর পজিটিভ হবে, এখানে প্রচুর নেগেটিভ হবে। তাই নেগেটিভ হওয়ার জন্য কি হচ্ছে, এখানে যে ক্যাটায়ন যেগুলো আছে, পজিটিভ যেগুলো আছে কি আছে, সেগুলো সবসময় নেগেটিভের দিকে ছুটবে, মানে ক্যাথোডের দিকে ছুটবে। ক্যাথোডে কারণে প্রচুর নেগেটিভ আছে, তাহলে সোডিয়াম Na পাশটা কোন দিকে ছুটবে, সোডিয়াম ক্যাথোডের দিকে ছুটবে। আর Clটা কোন নেগেটিভ কোন দিকে ছুটবে, পজিটিভ যেখানে আমাদের এই তড়িৎদ্বারটা আছে সেদিকে ছুটবে, তাহলে এখানে Clটা আবার ছুটবে, এখানে ছুটবে, ঠিক আছে। ক্যাথোডে মানে কি রিঅ্যাকশন হচ্ছে দেখো, এটা ক্যাথোডের বিক্রিয়া কি হচ্ছে, ক্যাথোডে কি আসছে, সোডিয়াম আয়ন আসছে, ক্যাথোডে সবসময় ক্যাটায়ন গুলো আসে, কারণ কি এখানে নেগেটিভ প্রচুর আধানের আধিক্য আছে, এদিকে এদিকে যায়। তাহলে কি করবে, এখানে ক্যাথোডে গিয়ে কি হয়, এখানে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে কি হবে, আধান মুক্তি হবে। তড়িৎ বিশ্লেষণের মূল নীতি হচ্ছে কি ডিসচার্জ বা আধান মুক্তি। যেগুলো ক্যাটায়ন আছে কি হবে, পজিটিভ আধানটা মুক্ত হবে, ঠিক আছে, নিঃশেষ হবে। আর যেগুলো অ্যানায়ন আছে কি হবে, তার নেগেটিভ আধানটা নিঃশেষ হবে, ঠিক আছে। তাহলে এখানে সোডিয়ামটা কি, ক্যাটায়নটা ক্যাথোডে গিয়ে কি হবে, ইলেকট্রন গ্রহণ করে কি হবে, ধাতব সোডিয়ামে পরিণত হবে। আর অ্যানোডে কি হবে, অ্যানোডে বিক্রিয়া কি হবে, দেখো অ্যানোডে তাহলে কি আসবে, Cl মাইনাস আয়নটা আসবে, যে ডিসচার্জ হবে, কি করবে, এখানে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, দেখি তোমার Cl তৈরি করবে, ঠিক আছে। এটা Cl অ্যাটম হিসেবে থাকতে পারে না, পরমাণু হিসেবে থাকতে পারে না, কারণ কি Cl দেবে লাস্টে ওকে 17টা লাস্টে করা থাকে, 7টা থাকে। তাহলে অষ্টপূর্তি লাভের জন্য কি হবে, আর একটা Cl ছিল, Cl এর সঙ্গে যুক্ত হয়ে কি করবে, সমাজী বন্ধন তৈরি করবে, যে Cl তৈরি করবে। তোমরা সমাজী বন্ধন পড়েছো, ঠিক আছে। তাহলে এখানে দুটো Cl আছে, দুটো Cl এর জন্য কটা লাগবে, দুটো Cl এর জন্য দুটো ইলেকট্রন লাগবে, এখানে দুটো Cl তাহলে এখানে দেখো অ্যানোডে গিয়ে কটা ইলেকট্রন সে ছাড়ছে, দুটো ইলেকট্রন ছাড়ছে, আর ক্যাথোডে কটা ছাড়ছে, একটা ছাড়ছে। তাহলে তড়িৎ বিশ্লেষণে মনে রাখবে যে ক্যাথোডে মোট ইলেকট্রন গ্রহণের সংখ্যা যা হবে, অ্যানোডে কি হবে, ওই অ্যানায়নের মোট ইলেকট্রন ত্যাগের সংখ্যার সঙ্গে সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো ইলেকট্রন ছেড়েছে অ্যানোডে, তাহলে এখানে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে, আমরা 2 করে দেবো, 2n হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া, এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। তাহলে পরীক্ষার সময় আসে যে NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়া কি হয়, অ্যানোডের বিক্রিয়া কি হয়, 1+1 নাম্বার থাকে, ঠিক আছে। আরেকটা দেখো এখানে এই ক্যাথোডের মধ্যে কি হচ্ছে, ক্যাথোডের মধ্যে দেখো ইলেকট্রন গ্রহণ করছে, প্লাস হচ্ছে এটা সোডিয়াম কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে, এখানে কি হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ মানে কি, সেটা বিজারণ, ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে কি বিজারণ। তাহলে ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। পরীক্ষার সময় কোশ্চেন আসে যে ক্যাথোডে কি হয়,
ক্যাথোডে বি জ্বালানো হয় না জ্বালানো হয়, সত্য মিথ্যা দিল যে ক্যাথোডে জ্বালানো হয়, সত্য না মিথ্যা, মিথ্যা হবে কারণ ক্যাথোডে কি হয় বি জ্বালানো হয়। আর অ্যানোডে কি হয়, অ্যানোডে দেখো অ্যানোডে কি ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি সেটা জারণ, ঠিক আছে, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে সেটা জারণ। তাহলে এই গেল আমাদের NaCl এর তড়িৎ বিশ্লেষণের মূল ব্যাপারটা। এখানে আমাদের কি কি মনে রাখতে হবে আমি বলে দিচ্ছি। একটা পাত্র নেওয়া হয়, এই পাত্রটাকে বলা হচ্ছে কি, এই টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে কি ভোল্টামিটার। ঠিক আছে, এই পুরো যন্ত্রটাকে বলা হচ্ছে কি ভোল্টামিটার। তাহলে পরীক্ষার সময় কোশ্চেন আসার এক সময় যে তড়িৎ বিশ্লেষণ করার যন্ত্রটির নাম কি, নাম হচ্ছে ভোল্টামিটার। ভোল্টমিটার নয়, ভোল্টমিটারটা আলাদা। ভোল্টমিটার হচ্ছে কি বিভব প্রভেদ পরিমাপ করা হয়, ভোল্ট, ভোল্ট কিসের একক, বিভবের একক। বিভব প্রভেদ পরিমাপ করা হয় কি, সেটা ভোল্টমিটার, ভোল্টমিটার, ভোল্টমিটার কি বিভব প্রভেদ। বিভব প্রভেদ পরিমাপ করা হয় কি ভোল্টমিটার সাহায্যে। আর ভোল্টামিটার কোনটা, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ বানানো হয় যন্ত্রের সাথে, যন্ত্রের নাম হচ্ছে ভোল্টমিটার। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমরা দেখতে পাবে কি যে ছিল NaCl, NaCl এর মধ্যে কি পরিচালনা করা হচ্ছে, এই বৈদ্যুতিক রেজিস্ট্যান্স পরিচালনা করা হচ্ছে, পরিচালনা করার পর কি তার রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে কিভাবে পরিবর্তন হয়, এখানে পরিবর্তন হয় হচ্ছে কি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তন হয়। পরীক্ষার সময় যে কোশ্চেন দেয় যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, বলতে হবে কি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে কি এখানে তড়িৎ চালনা করছি ব্যাটারির সাহায্যে, ছিল NaCl, Na+Cl হলো, সেটা কি হলো ক্যাথোডে গিয়ে কি হলো, ক্যাথোডে গিয়ে তোমার হচ্ছে কি সোডিয়াম হলো, আর অ্যানোডে কি হলো ক্লোরিন উৎপন্ন হলো। তাহলে এই সম্পূর্ণ রাসায়নিক পরিবর্তন হচ্ছে, ওই জন্য বলছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমি আবার পড়াবো যে অ্যাসিড মিশ্রিত জলে রাসায়নিক পরিবর্তন তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে।